হাই ফ্রেন্ড, ভিডিওটা আমি শুরু করলাম। আজকে আমি পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটি নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটি প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তর হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গুড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তি কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহা উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাব সম্পূর্ণ অনুমোদন করিল। কোমর বাঁধিয়া সকলে যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির ওপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ, মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরেকটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপে দখল করিয়া লইল। এইরূপ স্থলে সাধারণত নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দিয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, কিন্তু এমন একটি ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে। কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে শুদ্ধ ওই কাষ্ঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনা আছে তাহার কিংবা আরও কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা, হেইও, সাবাস জোয়ান, হেইও। গুড়ি এক পাক গড়িতে না গড়িতে মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। খেলার আরম্ভই এইরূপ আশাতীত ফললাভ করিয়া অন্যান্য বালক বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের ওপর গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটাকত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকা গুলাইয়ার ওপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালকেরা জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোতা, কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য হইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিল, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণ প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাগাবাগিদি আসিয়া কহিলেন, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাকে বলপূর্বক আলকোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিককে দেখা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবারও তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখন প্রশ্ন করতে মাখন আপনার পূর্ব নাদিসে সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, মেরেছে। তখন আর ফটিককে সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তার পৃষ্ঠে দুটো তিনটে প্রবল চপেটাঘাত করিল।
ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মা 2 সন্তান হইয়াছে, তাহার অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তার স্বামী মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পর দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বরবাবু তার ভগিনীকে দেখিতে আসিয়াছেন, কিন্তু খুব সমারোহ গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতির সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তার ভগিনী কইলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলে ফেলিয়া দেয়, এই মাথায় ফাটায় কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রের নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালের আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র প্রপত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। কলকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার পদ্ধতির মনে মনে সন্তুষ্ট হইয়াছেন, তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মের ঘরকন্না পাতিয়া বসিয়া আছেন। ইহারই মধ্যে সহসা একটা 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াগাঁয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বর এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড আছে। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও নাই, কোনো কাজও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সুখসঙ্গ বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামো পাকা কথা, জেঠিমা এবং কথামাত্রই প্রগল্ভতা ভাব। হঠাৎ কাপড় চোপড়ে পরিমাণ রক্ষা না করিয়া বেমানানরূপে বাড়িয়া ওঠে, লোকে সেটা তাহার একটা কুৎসিত স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেকে দোষ মাপ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটি যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবী কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিৎ অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহার স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণ প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অতএব
এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাটার মতো বেঁধে। এই বয়সে সাধারণ নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহার নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চক্ষে সে একটা দুগ্রহের মতো প্রতিভাত হইতেছে। এইটি ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনে আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না। এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পাড়াগে যাও। তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকে পড়িয়া কেবল তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাঁউস গুড়ি লইয়া বো বো শব্দে উড়িয়া বেড়াইবার সেই মাঠ তাহার নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচরিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীতে দিনের মধ্যে যখন খুশি ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটাইবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলির সময় মাতৃহীন বয়সের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন। সে লজ্জিত, সে শঙ্কিত, শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইতেছে। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হ্যাঁ করিয়া চাইয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্দভের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলির ছাদ নিরীক্ষণ করিত। তখন সে দ্বিপ্রহর রোদে কোনো একটা ছাদে দুটি একটি ছেলেমেয়ের কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত। তখন তার চিত্ত অধৈর্য হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহস মামিকে জিজ্ঞাসা করিয়াছে, মামা মার কাছে কবে যাব? মামা বলেছে স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি। সে এখনও ঢের দেরি। একদিন ফটিক তার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তার ওপর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। ইহার কোনো অপমান তাহার অন্যান্য বালকের চেয়ে যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। ইহার কোনো অপমানই তাহার অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়া ফেলেছি। মামি অধরে দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিল, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করিয়া বই কিনে দিতে পারি না। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সে রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাধা এলে তাহার মামি প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করাতে হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে
তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে লাগিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিল। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক হাঁটু জল। দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গ কাদা, মুখ চোখ লোহিতবর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গ কাদা, মুখ চক্ষু লোহিতবর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাকে দেখিয়াই বলিয়া উঠিল, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়িয়ে পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদিও হয় নাই এবং নিজের ছেলেদের সহিত নাও অনেকটাই খিটমিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কইল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়া এনেছ? বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ করিতে লাগিল। বিশ্বম্বরবাবু চিকিৎসা লইয়া আসিলেন। ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মীলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকিয়া কইল, মামা, আমার ছুটি হইয়াছে কি? বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের ওপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহারও প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারদিকে চাইল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কইলে, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়াছি। তাহার পরদিন কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইল, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্বরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদির মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে না, এ না। কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদের অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং সে আকুল সমুদ্রে যাত্রা করিতেছে। বালক রশি ফেলিয়া কারও তার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্বরবাবু বহু কষ্টে তার শোকাচ্ছ্বাস নিবৃত করিল। তিনি শয্যার ওপরে আচার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়া কইল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকে লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কইল, মা, এখন আমার ছুটি হইয়াছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা।